আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12-এ যারা সদ্য উঠেছো, থার্ড সেমিস্টার দিবে, তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে কিন্তু ফাইনালের রেজাল্ট হবে। তাই থার্ড সেমিস্টার থেকে একদম সাবধান হও। থার্ড সেমিস্টার এমসিকিউ এর উপর। তো অনেকেই মনে করো যে আমি তো পরীক্ষার হলে যাব, 4টে অপশনের মধ্যে যে কোনো একটাতে টিক দেব, তার জন্য আমার বোধহয় বিশেষ কিছু থিওরি পড়ার দরকার নেই। এটা একদমই ভুল কনসেপ্ট। থিওরি যত ভালো করে পড়বে, এমনিতেই তোমাদের কিন্তু সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ নেই, এমসিকিউ এর বিভিন্ন ভ্যারাইটিস আছে। আমার চ্যানেল থেকে প্রত্যেকটা ভ্যারাইটিস 9 রকমের এমসিকিউ যেমন আলোচনা করা হয়, সঙ্গে পাওয়ার পয়েন্টে যাতে তোমরা পরীক্ষা দিতে পারো, পরীক্ষার আগে নিজেদের প্রিপারেশন নিজেরা নিতে পারো, সেই সমস্ত ক্লাস দেয়। সঙ্গে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস। এই কনসেপ্টটা ক্লিয়ার না হলে কিন্তু এমসিকিউ কখনোই ঠিক হবে না। আজকে হিমবাহের কাজ পড়াবো, যেটি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে। হিমবাহের কাজ এতটা বিস্তারিত বলবো না, কারণ এটা তোমরা ক্লাস 10-এই পড়ে এসেছো। হিমবাহের অবস্থান আমরা যদি গ্লোবের মধ্যে দেখি, তাহলে যেই সমস্ত অঞ্চলগুলিতে পর্বত আছে, আমরা জানি প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। তো পাহাড়ের মাথায় বরফ জমে থাকে। তাছাড়া কিন্তু দুই মেরু অঞ্চল, এই দুই মেরু অঞ্চল অক্ষাংশগত অবস্থানের কারণে, সূর্যের লম্ব রশ্মি থেকে অনেকটা দূরে থাকার কারণে বরফে ঢাকা থাকে। আমরা প্রত্যেকটা স্টেজ জানবো কিভাবে বরফ বা হিমবাহ গঠিত হয়, তারপরে জানবো হিমবাহের অবস্থান অনুসারে শ্রেণী বিভাগ, শেষে আসবো হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। সেটা কিন্তু হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমরা ক্লাস 10-এ ডিটেল পড়ে এসছো, ডিটেল জানবো না, কিন্তু যে সমস্ত টার্মগুলো না জানলেই নয় সেগুলো আলোচনা করব। প্রথমত হিমবাহ, তার সংজ্ঞা, কোথা থেকে শব্দটির উৎপত্তি, এইগুলো এত কিছু জানার দরকার নেই। তবে হ্যাঁ, নেভে কাকে বলে, ফার্ন কাকে বলে, বরফ কিভাবে সৃষ্টি হয়, এই যে নেভে আলগা তুষারকণা, সেটা যখন আরো জমাট বাঁধল তাকে বলছে ফার্ন। এখানে হিমবাহ সংক্রান্ত যে পরিভাষাগুলি দেয়া আছে এগুলি খুব গুরুত্বপূর্ণ। ফার্ন বা ফির্ন কি, নেভে কি, বার্গসুন কি, সিরাক কি, এসকার কি, ড্রামলিন কি, ভাগ, রসেমতানে, হিমদ্রোণী, কোনটা কোন শব্দ সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভূমিরূপগুলো ঠিক কি রকম, তার অর্থ কি, এবং সেই অনুযায়ী কিন্তু নামগুলো হয়েছে। তাহলে নেভে প্রথম সঞ্চিত হচ্ছে যেটা আলগা তুষারকণা, তারপরে জমাট বেঁধে হচ্ছে ফার্ন, তারপরে বরফের সৃষ্টি, তারপরে বরফ যখন নিচের দিকে নামতে থাকে তখন নিচের সঙ্গে পর্বত গাত্রের ঘর্ষণে যে চাপে নিচের যে গলন হয়, তাতেই হিমবাহটা চলতে শুরু করে, তাকে বলে রিগ্লেশন। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হিমবাহের প্রকারভেদ অবস্থান অনুসারে, পার্বত্য বা উপত্যকা হিমবাহ, যেটা তোমাদেরকে বলছিলাম। ধরো এখানে উত্তর আমেরিকা রকি পার্বত্য অঞ্চল, আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল, দক্ষিণ আমেরিকায় আন্দিজ পার্বত্য অঞ্চল, এগুলো বাদ দিয়েও এইগুলো পর্বতের উপরে বা পর্বতের গায়ে যেগুলো থাকে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ, পর্বত থেকে নিচের দিকে নেমে এসেও যখন হিমবাহ আকারে অবস্থান করে, অনেক সময় বলে যায় আমাদের গ্রীষ্মপ্রধান দেশ ভারতের গঙ্গোত্রী হিমবাহ, যেটা পর্বতের উপরে, কিন্তু তারপরে যখন সে পার্বত্য উপত্যকা বা পাদদেশে যখন নেমে চলে আসে তখন কিন্তু গলে জল হচ্ছে এবং সেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি। কিন্তু উচ্চ অক্ষাংশে পার্বত্য উপত্যকা বাদ দিয়েও পাদদেশ অঞ্চল পর্যন্ত নেমে আসে, তার নাম পাদদেশীয় হিমবাহ। এবং এই যে আন্টার্কটিকা মহাদেশে অবস্থান করে তার নাম মহাদেশীয় হিমবাহ। এবং উচ্চ অক্ষাংশে ধরো নরওয়ে, রাশিয়ার উত্তরাংশ, সেখানে সমুদ্র উপকূলে হিমবাহ নেমে আসে, তার নাম হচ্ছে উপকূলীয় হিমবাহ। প্রত্যেকটা কিন্তু এখানে পার্বত্য হিমবাহ যেমন গঙ্গোত্রী হিমবাহ, জেমু হিমবাহ, পাদদেশীয় হিমবাহ আলাস্কার মালাস্পিনা, মহাদেশীয় হিমবাহ আন্টার্কটিকার ল্যাম্বার্ট, এখানে প্রত্যেকটি উদাহরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে জেনে নেব আমরা হিমরেখা কি। হিমরেখা এমন একটি রেখা যার উপরে জল জমে বরফে পরিণত হয় এবং যার নিচে বরফটা গলে জলে পরিণত হয়। এটা শীতকালে একরকম, গ্রীষ্মকালে একরকম। গ্রীষ্মকালে যেহেতু টেম্পারেচার বেশি, হিমরেখার উচ্চতা উঁচুতে, শীতকালে পাদদেশ অঞ্চলের কাছাকাছিও জল জমে বরফে পরিণত হয়ে যায়, তাই শীতকালে কিন্তু হিমরেখার অবস্থান নিচে। এইটা নিয়ে কোশ্চেন আছে, হিমরেখার অবস্থান কোথায় থাকে, তোমরা হিমরেখার বৈশিষ্ট্য, এগুলো আমি আবারও বলছি, ডিটেল বলছি না। হিমশৈল,
হিমশৈল সমুদ্রে ভাসমান বিশালাকৃতির বরফের স্তূপকে বলে হিমশৈল। এইরকম হিমশৈলের ধাক্কাতে বিশাল টাইটানিক, বিশাল শুধু বলবো না, আয়তনে যে বিশাল সেরকমই নয়, একটা ঐতিহ্যবাহী এবং বিলাসবহুল জাহাজ প্রথম যাত্রাতেই শেষ হয়ে গেছিল এইরকম হিমশৈলের ধাক্কাতে। কারণ সমুদ্রে যে ভাসতে থাকে 9 ভাগের 1 ভাগ জলের উপরে থাকে এবং বাকি সমস্তটাই জলের তলায় ডুবে থাকে, তাই জাহাজের নাবিকরা দূর থেকে পর্যবেক্ষণ করে উঠতে পারেন না। এরপরে চলে যাব ক্রেভাস বাঘসুন্ডি। যখন হিমবাহের মধ্যে ফাটল তখন সেটা হচ্ছে ক্রেভাস। দেখো হিমবাহের মধ্যে ফাটল, আর হিমবাহ এবং পার্বত্য উপত্যকার মধ্যে যে ফাটল সেটা হচ্ছে বার্গস্ট্রুন। তো এই হচ্ছে হিমবাহের, প্রথমে যখন আমরা হিমবাহের ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজে আসবো তার আগে যে ভূমিরূপগুলো বা যে টার্মগুলো না জানলে নয় সেগুলো জানলাম। এরপরে হিমবাহের কাজ উৎপাটন বা প্লাকিং এবং অবঘর্ষ। আমরা যে ভ্রু প্লাক করি, প্লাক মানে উপড়ে আনা, এখানে হিমবাহ যখন পার্বত্য উপত্যকা বেয়ে নামতে থাকে তখন পাথরখণ্ডকে উপড়ে আনে, সেই প্রক্রিয়াটার নাম উৎপাটন বা প্লাকিং। এবং অবঘর্ষ, হিমবাহের সঙ্গে বাহিত পাথরখণ্ড যখন উপত্যকার ক্ষয় করতে থাকে তখন তাকে বলে অবঘর্ষ। এরপরে আছে বহন কাজ, তারপরে আছে সঞ্চয় কাজ। এখানে সার যখন চেয়ার একটা হিমবাহ নামছে তো পার্বত্য উপত্যকাটাতে গভীর করে কেটে যখন চেয়ার আকৃতির ভূমিরূপ তৈরি করে তখন তাকে বলে সার্ক বা করি। করিতে জল জমলে করি হ্রদ, দুটো পাশাপাশি করি থাকলে তাকে বলে এরিটি। একটা পাহাড় চূড়ায় 3 দিক 4 দিকে যদি হিমবাহ নামে তাহলে 3 দিক 4 দিকে এইরকম চেয়ারের মতো ভূমিরূপ হলে তখন তাকে বলে পিরামিড চূড়া। যাই হোক, হিমদ্রোণী, হিমদ্রোণী হচ্ছে ইউ আকৃতির উপত্যকা, ঝুলন্ত উপত্যকা। উপহিমবাহ উপত্যকাগুলো কম ক্ষয় করে, প্রধান হিমবাহ উপত্যকা বেশি ক্ষয় করে। পরে যখন বরফ গলে যায় তখন মনে হয় উপহিমবাহ উপত্যকাগুলো প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলছে, একে বলে ঝুলন্ত উপত্যকা। এরপরে দেখে নেব ক্র্যাগ ও টেল। কঠিন শিলাখণ্ড তার পিছনে যখন নরম শিলাখণ্ড লেজের আকারে অবস্থান করে, ওই লেজের আকারে যে অবস্থান করা ভূখণ্ড তাকে বলে টেল। এরপরে যেটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ জানবো ফিয়র্ড। যখন সমুদ্র উপকূলে হিমবাহ এসে পৌঁছায় তখন যে খাঁজ কাটা কাটা ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলে ফিয়র্ড। তাহলে বুঝতেই পারছো এই সমস্ত টার্মগুলো জানলে এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন, যাই এমসিকিউ আসুক না কেন, তোমরা কিন্তু অবশ্যই পারবে। তাই আমার যে চ্যানেল থেকে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস যাবে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে যে এই চ্যানেল থেকে সমস্ত ধরনের ক্লাস প্রোভাইড করা হয়। সেখানে শুধু কনসেপ্ট ক্লিয়ার নয়, সমস্ত রকম যাতে তোমরা পরীক্ষা দিতে পারো এমসিকিউ পাওয়ার পয়েন্টের উপর সেরকমই কিন্তু আলোচনা করা থাকে, বা একসাথে সমস্ত এমসিকিউ গুলোও করে দেওয়া থাকে। তাই আবারও বলবো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।